হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে কিন্তু আমরা ডব্লিউবিটিএ যে ম্যাথামেটিক্সের ম্যারাথন সিরিজ চলছে, সেই ম্যারাথন সিরিজে পেজ নাম্বার 110 নিয়ে আলোচনা করব। তো এখানেও আমরা কিন্তু একের দাগের এবং চারের দাগের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ এমসিকিউ আর এসএকিউ কোয়েশ্চেন্স আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব তো করে দিতেই পারো, এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তা না হলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটি পৌঁছাবে না যখন যে ভিডিও আমি ছাড়বো। তো দেরি না করে শুরু করা যাক। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই হুগলি ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন্স। ঠিক আছে, হুগলি ডিস্ট্রিক্টের এর আগের দিন আমি আলোচনা করেছিলাম হাওড়া ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন্স। তো আজকে আমরা হুগলি ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আমি পরপরই আলোচনা করছি, অসুবিধা তোমাদের হবে না কারোরই। তো আমরা দেখো, ফার্স্ট কোয়েশ্চেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি আজ। একের দাগের কোয়েশ্চেন্স হচ্ছে তোমার ছখানা এমসিকিউ রয়েছে। তো ছটা এমসিকিউর মধ্যে ফার্স্ট এমসিকিউ কি বলতে চাইছে, সেটা হচ্ছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 20% চক্রবৃদ্ধি হার সুদে 5,000 টাকার 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ কত হবে? 6 মাস অন্তর দেয় মানে হচ্ছে 6 মাসে একবার কম্পাউন্ডিং হচ্ছে। তো 12 মাসে দুবার নিশ্চয়ই কম্পাউন্ডিং হবে। তো সেক্ষেত্রে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করব ফর্ম। তো সেটা হচ্ছে উম, একের একের এক। চলো শুরু করা যাক। তো সেক্ষেত্রে 6 মাস অন্তর দেয় মানে হচ্ছে 12 মাসে দুবার হচ্ছে তোমার কম্পাউন্ডিং হচ্ছে। তো সেক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলাটা কি আছে সেটা হচ্ছে তোমার যেহেতু সুদ বের করতে বলেছে, তাই এ ইকুয়ালস টু পি ইন্টু 1 + r/100। তাই তো, এটাই বেসিক্যালি জানি। তবে এখানে হচ্ছে r/2 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু এন। এন মানে হচ্ছে 1 বছর হবে। যাই হোক, আমি ডিরেক্ট অ্যাপ্লাই করছি। এখানে 5,000 টাকা বলেছে, 5,000 টাকা। ঠিক আছে, 1 + আর মানে হচ্ছে 20%, 20/2 ডিভাইডেড বাই 100, তার হোল টু দি পাওয়ার 2 হবে অনলি। তাহলে এবারে হচ্ছে এটার সাথে এটা ব্রেক করে দিলাম, 10 আসলো, 10-এর জিরোর সাথে 0 ব্রেক করে দিলাম। তাহলে এখানে হচ্ছে 5,000 ইন্টু 11/10 ইন্টু 11/10। তো ব্রেক করে দাও। ব্রেক করলে আমরা কত পাচ্ছি? 121 ইন্টু 5 কত হয়? 125, 121 ইন্টু 5। তাহলে এদিকে 5 হলো আর এদিকে হচ্ছে 5 × 60, 6050, তাই তো? তা পরিষ্কার বুঝতেই পারছো কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হবে বা চক্রবৃদ্ধি সুদটা কি হবে। সেটা হচ্ছে অ্যামাউন্ট থেকে যদি আমি প্রিন্সিপাল বাদ দিই তাহলেই কিন্তু আমরা সেটা পেয়ে যাব। তাহলে 6,050 থেকে 5,000 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, 1,050 টাকা। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। সেকেন্ড কোয়েশ্চেন্স কি বলেছে? সেকেন্ড কোয়েশ্চেন্স যেটা বলেছে, যদি এক্স ভ্যারিজাস ওয়াই অ্যান্ড এক্স ভ্যারিজাস জেড হয় তাহলে ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস কি হবে? তাহলে চলো, তাহলে আমরা সেটাই করি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এক্স ভ্যারিজাস বলছে ওয়াই, মানে এখান থেকে নিশ্চয়ই কোনো একটা কনসেপ্ট আমরা পাবো। এখান থেকে কি পাবো? এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার হচ্ছে কে ইন্টু ওয়াই, এটা পাচ্ছি। আর একটা হচ্ছে এক্স ভ্যারিজাস জেড, তা এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়ালস টু কে ইন্টু জেড, এটা পেয়ে গেলাম। এবার আমার যেটা করতে হবে মেন, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা কি? দেখো, ওয়াই মাইনাস জেড তাহলে কার সাথে ভ্যারিজাস হচ্ছে? ওয়াই মাইনাস জেড কার সাথে ভ্যারিজাস হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। সেটা হচ্ছে, দেখো লক্ষ্য করো একটা জিনিস, যে দেয়ার ফোর এই যে কে ইন্টু ওয়াই প্লাস, প্লাস হবে না সরি, মাইনাস করে নাও, তাহলেই তো তোমার কাজ হয়ে যেতে পারে। খুব ইজি টু ইউজ করতে পারি অঙ্কটাকে। সেটা ইকুয়ালস টু কি হওয়া উচিত? এক্স প্লাস এক্স, এটাই তো হওয়া উচিত বেসিক্যালি। তো এরপর আমরা কি পাবো? কে কমন নিয়ে নাও, তাহলে ওয়াই মাইনাস জেড পেয়ে যাচ্ছ, সেটা ইকুয়ালস টু 2 ইন্টু এক্স। তাহলে এখান থেকে ওয়াই মাইনাস জেড
ইকুয়াল টু হচ্ছে 2/k ইন্টু এক্স পেয়ে যাচ্ছ। তাহলে সেখান থেকে হচ্ছে ওয়াই মাইনাস সেট, সেটা ভ্যারিজাস, তাহলে এক্স হয়ে যাচ্ছে। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। তাহলে নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? নেক্সট কোয়েশ্চেন্স বলছে ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার, তাহলে বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 14 সেন্টিমিটার। এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা ত্রিভুজ আছে, তাহলে আমরা দেখে নিই ত্রিভুজটা। ত্রিভুজটা হচ্ছে এরকম, তাহলে ত্রিভুজটা হচ্ছে এরকম, ঠিক আছে, যেখানে এ বি সি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এ বি এবং এসি নাকি সেম, ঠিক আছে, দুটোই নাকি 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, ঠিক আছে। আর বিসি ইজ ইকুয়াল টু কত বলছে? 14 সেন্টিমিটার। খুব ভালো, 14 সেন্টিমিটার। ওকে, তাহলে এ বিন্দু থেকে বিসি এর ওপর যে লম্ব অঙ্কন করা হবে সেটা দৈর্ঘ্য বের করতে হবে। খুবই সোজা, বিকজ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দেখেই তোমরা বুঝতে পারছো সমদ্বিবাহু ত্রিভুজ। তো সেই কারণে আমরা বলতে পারি এই যে তোমার লম্বটা রয়েছে, এই যে লম্বটা রয়েছে এই বিসি কে সমান দুটো ভাগে ভাগ করছে, এটাকে আমি ডি হিসেবে ইন্ডিকেট করছি। তো এখন এখান থেকে এতটা কত হবে? এখান থেকে এতটা নিশ্চয়ই 7 সেন্টিমিটার হবে, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে আমার এই যে এই যে ত্রিভুজটা আমরা এখন নতুন পেলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রে তুমি লক্ষ্য করো এটা তো লম্ব, যেহেতু তাই এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তো সেক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এডি ইকুয়ালস টু রুট ওভার অফ এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, ঠিক আছে। ওকে, ক্যালকুলেট করে আমরা কি পাবো এখান থেকে? এবি স্কোয়ার মানে হচ্ছে 25, 25 স্কোয়ার কত হচ্ছে আমি পরে বলছি, আর বিডি স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার। তাহলে সেখান থেকে সলভ করলে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে 625 পেয়ে যাব, আর এখানে হচ্ছে 49 পেয়ে যাব। সলভ যদি করি আমরা লাস্ট কি পাচ্ছি? এদিকে হচ্ছে 9 6 ক্যারি 1 4 5 7 7, আর এদিকে হচ্ছে 576, 576 মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে এটা 24 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? 24 সেন্টিমিটার মানে এই অপশনটা, অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? আমি এখানে পেজ ছেড়েছিলাম, যদি ওটাতে না ধরতো সে তাহলে আমাকে কিন্তু আবার এদিকে এই পেজটা নিতে হতো। যাই হোক, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি, কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রির মান কত? তাহলে আমরা দেখে নিই এটা। 4 নম্বর কোয়েশ্চেন্সটা খুব ভালো প্রশ্ন। সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। তাহলে এখন কথা হচ্ছে এর ভ্যালুটা কত হবে? আমি ডিরেক্টলি এর ভ্যালুটা বলতে পারি, না এখন বলবো না, পরে বলছি। দেখো একটা কথা, এইটা এই পাশেরটাকে আমি সাইনই রাখার চেষ্টা করবো, এই পাশেরটাকে কসে কনভার্ট করার চেষ্টা করবো। দেখো এটা খুবই সোজা একটা প্রশ্ন। দেখো যখনই তোমাকে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দেবে না, মাথায় রাখবে এখান থেকে ধরো 43 ডিগ্রি রেসপেক্টে আমি বের করছি, সাইন স্কোয়ার 43 ডিগ্রি হবে। কিভাবে হচ্ছে শুধু দেখো, এটা কস কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি করলেই কিন্তু আমি এই 47 ডিগ্রিটা পেতে পারি, প্লাস এটা মানে চেষ্টা করব 43 ডিগ্রিতে রাখা, ঠিক আছে। আচ্ছা, এটা 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কাজ কি আছে? সাইন 43 ডিগ্রি ইন্টু এটা হচ্ছে সাইন 43 ডিগ্রি, ঠিক আছে, প্লাস এটা কস 43 ডিগ্রি ইন্টু এটা হচ্ছে কস 43 ডিগ্রি, ক্লিয়ার। সেখান থেকে আমরা সাইন স্কোয়ার 43 ডিগ্রি পাবো, প্লাস এটা হচ্ছে কস স্কোয়ার 43 ডিগ্রি পাচ্ছি। তাহলে সেখান থেকে এটা হয়ে গেল 1। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে?
6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টে নিরেট গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হচ্ছে। তাহলে ওই গোলকটির ব্যাস কত হবে? এরকম যখন সিচুয়েশন বলবে, আমি দেখো লেখালেখি বেশি করছি না, ডাইরেক্ট অঙ্কটাই করছি। তাহলে ফার্স্ট যে গোলকটা রয়েছে যার 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে তার আয়তন কত সবার আগে সেটা বের করতে হবে। মানে ধরো বড় গোলকটার যে আয়তন হচ্ছে সেটা হচ্ছে ভি। ভি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? বড় গোলকটার আয়তন ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু আর কিউব, মানে হচ্ছে 6 কিউব, প্লাস আবার 4/3 পাই ইন্টু 8 কিউব, আবার 4/3 পাই ইন্টু 10 কিউব। খুব ইজি। তাহলে এখন কথা হচ্ছে 4/3 ইন্টু পাই। এবার এইখানটাতে আমরা পাচ্ছি কি? এবার দেখো 6 কিউব আসছে, প্লাস এটা 8 কিউব আসছে, প্লাস এটা 10 কিউব আসছে। ওকে, 10 কিউব আসছে। তারপরে 4/3 ইন্টু পাই ব্র্যাকেট, এটা হচ্ছে 6-এর কিউব হয় হচ্ছে 216, 8-এর কিউব হয় হচ্ছে 512, আর 10-এর কিউব নিশ্চয়ই 1000 হয়। ঠিক আছে, তাহলে 4/3 ইন্টু পাই, ঠিক আছে, 216, 512 কত হচ্ছে? 728। 728, 728 মানে 1728। ঠিক আছে, 1728 মানে এটা আমার জানা আছে বলে তাই তোমরা লসাগু করে দেখবে। 1728 মানে হচ্ছে 12 কিউব, 12 কিউব। এবার এখানে দেখো আমরা কি জানি 4/3 ইন্টু 4/3 পাই ইন্টু আর কিউব, হয়তো তাহলে আর নিশ্চয়ই 12 আছে, 12 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নিচের সংখ্যাগুলির সংখ্যাগুরু মান বলে দিয়েছে 11। খুব ভালো কথা। এবারে একটা সংখ্যা দিয়েছে, এই মানে একটা সিরিজ দিয়েছে। এই সিরিজের মধ্যে এক্স এর মান কত হওয়া উচিত? দেখো প্রথম কথা, এখানে কত আছে? 8, একটা 8 আছে, 9 কটা আছে? একটাই 9 আছে, 11 কটা রয়েছে? 1, 2, 3। আচ্ছা, আচ্ছা, এবারে হচ্ছে 10, 12, 14 বললাম। দেখো সংখ্যাগুরু মান মানে হচ্ছে যে সংখ্যাটা সব থেকে বেশি পরিমাণ থাকে, তুমি এক্স এর জায়গায় 11 ইউজ করো, তাহলেই তো হয়ে গেল। আর কি দরকার? এটার জন্য কোনো অঙ্ক করা দরকার ছিল না ডেফিনেটলি। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন্স, নেক্সট কোয়েশ্চেন্স। হ্যাঁ, এবার 4-এর দাগে চলে যাই, মানে 6টা এমসিকিউ কমপ্লিট আমাদের। এবার 4-এর দাগের ফার্স্ট কোয়েশ্চেন্সটা কি বলছে? বার্ষিক 12% হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? সুদে আসলে দ্বিগুণ হবে মানে সুদ আসলটা বের করতে হবে আর কি। তাহলে আগে সুদটা বের করি। সুদে আসলে দ্বিগুণ হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে বিষয়টা কিরকম হচ্ছে, আহ, আমি যদি একটু বিশ্লেষণ করি, ধরো আসল হচ্ছে কত টাকা? আসল হচ্ছে পি টাকা। ঠিক আছে, এবার সুদটা দেখো, সুদে আসলে দ্বিগুণ মানে হচ্ছে সুদ আসল, সুদ আসল কত বলছে? সুদ আসল এ ইকুয়ালস টু হচ্ছে হচ্ছে 2p হয়ে যাবে। সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে আসল টাকার। তাহলে সুতরাং সুদ কত হবে? সুদটা কত পেয়েছি আমরা? আমরা পেলাম হচ্ছে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ, অর্থাৎ 2p মাইনাস পি হলো হচ্ছে পি। ওকে, এত টাকা। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে সুদের হার কত আছে? সুদের হার কত? সুদের হার আর হচ্ছে 12%, এটা বলে দেওয়া আছে। তাহলে সবই তো আমার বেরিয়ে গেল। তাহলে সময়টা আমার বের করতে হবে, সময়টা নিশ্চয়ই টি বছর। তাহলে PTR/100, অর্থাৎ PRT ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু আই। এটাই তো ফর্মুলা, জানি এটাই তো ফর্মুলা ছিল, ফর্মুলা ছিল, তাই না? তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি পি ইজ ইকুয়াল টু কত? পি ইজ ইকুয়াল টু পি আছে, আর হচ্ছে 12% আর দিয়েছে, আর টি আমি জানি না, 100 আছে, টি আই হচ্ছে পি পেয়ে গেছি। তাহলে এটা ব্রেক করে দাও, ব্রেক করলে আমরা পাচ্ছি কি? টি ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 12, 3 4 12, 4 25 100, তাহলে 25/3, 25/3, 25/3 মানে হচ্ছে 3 8 24, 1/3, এত পার্সেন্ট।
ওহো, পার্সেন্টেজ কেন? সময় আছে, সময় সময় মানে এত বছর, এত বছর। ঠিক আছে, এত বছর। ওকে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন্স কি আছে? নেক্সট কোয়েশ্চেন্স আছে, কোনো ব্যবসায় তিনজন অংশীদারের মূলধন যথাক্রমে 700 টাকা, 950 টাকা, 2350 টাকা। ওই ব্যবসায় এত টাকা লাভ হলে অংশীদারেরা কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে এখন কথা হচ্ছে, কনসেপ্টটা দেখো। কনসেপ্টটা হচ্ছে, দেখো, তিনজনের মূলধন অনুপাতটা বের করো। মূলধন অনুপাত কত? মূলধনের অনুপাত কত আসছে? মূলধনের অনুপাত কত আসছে? একটা হচ্ছে 700 আসছে, একটা হচ্ছে 950। সময়সীমা বলে দেয়নি, তাই শুধুমাত্র আমরা এই সংখ্যাগুলো ইউজ করব। মানে কত টাকা ইউজ করেছে তারা, বা কত টাকা মূলধন দিয়ে তারা ব্যবসায় নিয়োজিত হয়েছে, সেটা আমরা ব্যবহার করব। এবার এখানে কত দিয়ে কাটাকুটি করলে কি হবে? দেখো, 5 19 হয় হচ্ছে 95, তাই তো? তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, সবার ক্ষেত্রে জিরো আছে, সবার ক্ষেত্রে জিরো আছে। আর সবার ক্ষেত্রে মানে, আমি ফার্স্ট অফ অল যেটা করবো, ছোট ছোট করে তোমাদের সামনে ভাঙাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 235। তাহলে এবারে হচ্ছে, আমি যদি আহ, তোমার ধরো 5 দিয়ে যদি করি, 5 5 14 70 হয়ে যাচ্ছে। 5 5 19 95, 5 4 5 20, 35, 5 7 35। তাহলে ও 14:19:47 এটা হচ্ছে। এবারে অংশীদারেরা কে কত পাবে? তাহলে একদম ডিরেক্ট আমরা ইউজ করতে পারি। ধরে নাও তিনজন ব্যক্তি, তিনজন ব্যক্তি হচ্ছে, এ আছে, বি আছে, আর সি আছে। তাহলে এ লভ্যাংশ পাবে, লভ্যাংশ কত টাকা পাবে? লভ্যাংশ পাবে কত? আছে কত টোটাল? 2240 টাকা। প্রথম জনের লাভের অনুপাত যেটা, সেটা হচ্ছে 14। 14 19 আর 47 তিনটেকে যোগ করতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রেই আমি এটা ইউজ করব, বাকিগুলোর ক্ষেত্রে অত ভেঙে আমি করতে যাব না। তাহলে 14 19 কত হচ্ছে? 14 19 হচ্ছে 33, 33, 33। আর এদিকে হচ্ছে 47, 80 হয়। 33 47 হচ্ছে 80। ঠিক আছে, কাটাকুটি করলাম। কাটাকুটি করার পর আমরা কি পাবো এখান থেকে? 8 দিয়ে যদি ব্রেক করি, 8 দুগুণে 16 হচ্ছে, আর এদিকে হচ্ছে 64, 8 8 64। তাহলে 28 ইন্টু 14 কত হচ্ছে? 28 ইন্টু 14 কত হবে? 14 14 14 14 হচ্ছে 196 হয়। 196। আর এদিকে হচ্ছে তোমার ইন্টু 2। 196 মানে হচ্ছে 292 মেবি। 292 একদম, 292। টু, আচ্ছা, এত টাকা, এত টাকা পাবে। ঠিক তো? 6 2 12, 2 হাতে 1, 19 দুগুণে আহ, ওই ওই না 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 না, ভুল করছি। 392, 392, 392 হবে। বিকজ 6 2 12, 2 হাতে 1, 19 দুগুণে 38, 38 আর 39। ঠিক আছে, ওকে। তো এখন কথা হচ্ছে, এটাকে একটু মুছে দিই আমরা, মুছে দিলে সুবিধা হবে। নেক্সট হচ্ছে বি এর লভ্যাংশ। বি এর লভ্যাংশ কত হচ্ছে? আমি আর ক্যালকুলেশন করব না, ডিরেক্ট অ্যাপ্লাই করব। 28 ইন্টু, আমরা ইউজ করব 19। ওকে, যত হবে তত টাকা। ওকে, আচ্ছা। তাহলে 19 ইন্টু 28 যদি করি, তাহলে আম, কত পাবো? 4 19 কত হয়? 4 19 হচ্ছে 74, নাকি 76। 4 19 76 হয়। 76, 76, 76 মানে হচ্ছে 152, 152, 152। তাহলে 15, 19 দুগুণে 38, 38 48 হচ্ছে 48 53। ঠিক আছে, এত টাকা পেলো। ক্যালকুলেশনটা ঠিক করলাম তো? ঠিক তো করা উচিত।
আচ্ছা, নেক্সট সি এর লভ্যাংশ। সি এর লভ্যাংশ কত হচ্ছে? 28 ইন্টু 47। 28 ইন্টু 47 কত টাকা হবে? তাহলে 28 ইন্টু 47, দেখো এত ক্যালকুলেটিভ পাওয়ার আমাদের নেই সত্যি কথা বলতে, তো সেক্ষেত্রে একটু করে দেখতে হবে আমার। 7 আটা 56, আর 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 14 আর 32, 4 আটা 32, 32 আর 14 কত হয়? 46, 46। একটা ঘর ছেড়ে বসিয়ে দেবো, হয়ে যাবে। 6 5 11, হাতে 1, 4 1 5, 8 5 13, 1316 টাকা। 1316 টাকা। ক্যালকুলেশনগুলো তো তাড়াতাড়ি করে ফেললাম, কিন্তু ঠিকঠাক হলো তো? 2 2 4, 4 6 10 0, হাতে 1, 1 আর 1 2, 3 2 5, 9 5 14, একদম পারফেক্ট আছে, অসুবিধা কিছু নেই। আর বেশি দেখার দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন্স কি? নেক্সট কোয়েশ্চেন্স কি আছে দেখি। বলছে যে এক্স ইকুয়ালস টু এত, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান কত হবে? খুব ভালো প্রশ্ন। √5 + 2, এক্স ইকুয়ালস টু, এটা 3 নম্বরের প্রশ্ন। এক্স ইকুয়ালস টু √5 + 2, এটাই তো বলেছে। হুম, এটাই বলেছে। আমাকে যেটা বের করতে হবে যে এক্স কিউব প্লাস 1/x কিউব, তার মানে কোথাও না কোথাও 1/xটাও বের করতে হবে আমাদেরকে। তাহলে এখান থেকে কিছুই না, 1/xটা বের করে দিই, তাহলে কত আসছে? √5 + 2 এরকম আসছে। এর অপোজিট সাইন দিয়ে, মানে করণের নিয়ম অনুযায়ী অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করে দেবো। কেন করব? বিকজ হচ্ছে এটাকে বলা হয় করণী নিরসন পদ্ধতি বা র্যাশনালাইজেশন। ঠিক আছে? ওকে, তো সেক্ষেত্রে এটা √5 - 2 চলে আসছে, আর এদিকে হচ্ছে √5 এর স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে √5 - 2, আর নিচে হচ্ছে 5 - 4, সেখান থেকে √5 - 2 পেয়ে গেলাম। এবার জাস্ট কিচ্ছু না, পুট করে দেবো এখানে। তাহলে এক্স কিউব হলো এটা, প্লাস 1/x তার হোল কিউব হয়ে গেল। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই তো জানি আমরা। সেখান থেকে জাস্ট পুট করে দেবো। এক্স এর ভ্যালু কত? √5 + 2, আর 1/x এর ভ্যালু হচ্ছে √5 - 2। ঠিক আছে? এটার কিউব আর মাইনাস এটা কেটে যাবে, 3 আছে, আর এখানে 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি পাবো? √5 + 2 প্লাস √5 - 2। ক্লিয়ার? ব্রেক করে দাও। -2 মাইনাস মানে +2 - 2 কেটে গেল, এদিকে হচ্ছে 2√5 আসছে, তার হোল কিউব চলে আসবে, -3 ইন্টু এখানে শুধুমাত্র 2√5 আসবে। ক্লিয়ার? এখানে যদি করি 8 ইন্টু 5 হয় হচ্ছে 40, 40 √5 চলে আসবে। 40 √5 - 3 দুগুণে 6, 6 √5 চলে আসবে। সেখান থেকে এটা 34 √5 চলে আসা উচিত। এটাই আনসার হবে। এটাই হচ্ছে আনসার হবে। ক্লিয়ার? আমরা একবার চেক করে নিই। তাহলে এটা 8 চলে আসে, আর এদিকে হচ্ছে একটা 5 বেরিয়ে আসবে। আর 5 আর 40, 5 আসছে 40 সেখান থেকে। ঠিক আছে? আচ্ছা, এবারে কি আসছে? 3 নম্বর কোয়েশ্চেন্স হয়ে গেছে। এবার 4 নম্বরের কোয়েশ্চেন্স, 1/x - 1/y ভ্যারিজেস 1/x - y হলে x² + y² ডিভাইডেড বাই xy ইকুয়ালস টু ধ্রুবক, এটা দেখাতে হবে। ঠিক আছে? 1/x - 1/y, তাহলে দেখি জায়গা আছে? হ্যাঁ আছে। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে? 1/x - 1/y ভ্যারিজাস 1/x - y। ঠিক আছে? কিছুই না, সোজাই আছে প্রশ্ন। আমি একটা কি করলাম এখানে, অ্যাপ্লাই করা শুরু করে দিই। y - x এটা পেলাম, এটা ইকুয়ালস টু
কে ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এটা পেয়ে গেলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে বা -1 কমন নিয়ে নিলে এক্স মাইনাস ওয়াই পেয়ে যাচ্ছি, আর নিচে হচ্ছে এক্স ইন্টু ওয়াই পেয়ে যাচ্ছি, আর এখানে হচ্ছে কে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে বলে দিয়েছে। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাবে, মানে এটা ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে। তারপরে হচ্ছে তোমার ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস কে বাই 1। এখন কথা হচ্ছে, দেখো আমার তো এ স্কোয়ার আর মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে হবে, যে ওপরে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখতে হবে, সেই বুঝে কিন্তু আমাকে কাজটা করতে হবে। তাহলে একটা কাজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। টার্গেটটা কিন্তু ওইভাবেই আমাদের করতে হবে। দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, আর এদিকে যদি প্লাস 2xy করি, আর নিচে এটা এক্স ওয়াই যেরকম আছে থাক, তাহলে এ পাশেও কিন্তু আমার কনসেপ্টটা সেরকমই কিছু রাখতে হবে, মাইনাস কে আচ্ছা প্লাস 4 চলে আসছে, মানে 2 ইন্টু এক্স ওয়াই, 2 ইন্টু 1 চলে আসবে, এটা ডিভাইডেড বাই 2 নাকি, না 1 চলে আসবে, 1 আসুক। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেল। আর নিচেরটা আমার সেম রাখলাম, আমি শুধু উপরেরটা চেঞ্জ করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই, সেটা ইকুয়ালস টু মাইনাস কে প্লাস 2। এটা কিন্তু একটা কনস্ট্যান্টকে ইন্ডিকেট করছে, এটা একটা কনস্ট্যান্টকে ইন্ডিকেট করছে, তো সেক্ষেত্রে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 বক। ঠিক আছে, করতে পারো। ঠিক আছে, আমাকে অনেকগুলো অঙ্ক করতে হবে বলে আমি বেশি কিছু লিখছি না, কনসেপ্টটা জাস্ট বুঝে নাও, কনসেপ্টটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ইকুয়েশনের এপাশে যা করছি ইকুয়েশনের এপাশেও তাই করতে হবে আমাদেরকে। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, নেক্সট কোয়েশ্চেন্স কি বলেছে এখানে, বলছে যে প্রমাণ করো যে কোনো বৃত্তের ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শক দুটি সমান্তরাল। এটা আমি করতে যাব না, এটা একটা প্রয়োগ, একটা অ্যাপ্লিকেশন, এটা এটা করার দরকার পড়ে না। তো নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, বলছে যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ কিন্তু মোটামুটিভাবে সেম বা প্রায় সেম, সর্বসম বলতে পারে সব কিছুই। তো ত্রিভুজদ্বয়ের পরিসীমা যথাক্রমে 30 সেন্টিমিটার আর 18 সেন্টিমিটার, এবং বিসি ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার হলে ইএফ ইকুয়ালস টু কী হবে? কিছুই না, দুটো ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছি, মানে সিমিলারিটিস আর কি, সদৃশ্য। এক কথা এই চিহ্নটার রেসপেক্টে যেটা বলতে চাইছে, দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য, এবং ওই দুটো ত্রিভুজের রেসপেক্টে আমি যদি এ তো ডাইরেক্ট ফর্মুলাতে কাজ হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, তো বিসি ইজ ইকুয়াল বিসি বাই সিএফ, বিসি ডিভাইডেড বাই ইএফ ইএফ ইকুয়াল টু, আমি ডাইরেক্ট ফর্মুলা মেরে অঙ্কটা করে ফেলছি। তাহলে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। ক্লিয়ার? তো এবারে অ্যাপ্লাই করব অঙ্কটা। কি দেখতে পাচ্ছি আমি এখানে, এখানে হচ্ছে 9 আছে আর এখানে ইএফ রয়েছে, এটা ইকুয়ালস টু হচ্ছে উপরেরটা 30 হবে আর নিচেরটা 18 হবে। ক্যালকুলেট করব এবারে, তাহলে ইএফ ইকুয়ালস টু কি হওয়া উচিত, 9 ইন্টু 18 ডিভাইডেড বাই 30। তাহলে ব্রেক করলে আমরা পেলাম কি, এটা পেলাম। তো এবারে আমার যেটা করা উচিত বেসিক্যালি ক্যালকুলেশনটা, 3 3 9, 3 10 30, 5 দুগুণে 10 আর 9 দুগুণে 18, 3 নং 27, 27 বাই 5,
27/5 মানে 27 দুগুণে কত হয়? 54, 5.4 হবে এটা, 5.4 সেন্টিমিটার। ঠিক আছে, কনসেপ্ট আমাদের জানা আছে। নেক্সট কোয়েশ্চেন্স কি আছে, যে এক্স এর মান কত হবে? এক্স এর মান কোথা থেকে কত হবে? নিশ্চয়ই এই অঙ্কটার কথা বলা হয়েছে, মানে এখানে এই যে কোণটা, এটা কত হবে? তো খুবই সোজা, এটা ডাইরেক্ট হয়ে যাওয়া উচিত। তো প্রথম কথা হচ্ছে, দেখো এটা হচ্ছে সেন্টারটা, সেন্টার বরাবর যাচ্ছে মানে বুঝতে হবে এখানে একটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে সেন্টার বরাবর যাচ্ছে মানে, দেখো এই কোণটার সাথে তোমরা যদি মনে করো যে এই যে কোণটা রয়েছে, এই কোণটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ ভুল কথা। দেখো একই একই বৃত্তচাপের ওপর অবস্থিত যে কোনো বৃত্তস্থ কোণ কিন্তু সেম হয় সব সময়ের জন্য। এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, এটাও এক্স হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, যেহেতু সেন্টারের মধ্যে দিয়ে যাচ্ছে এই সরলরেখাটা, তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে এসি বাহু যেটা রয়েছে, এই এসি বাহুটা কিন্তু এখানে ব্যাস। ওকে, এসি বাহুটা হচ্ছে ব্যাস। আমি একটু লিখি, এখানে এসি হলো ব্যাস, বৃত্তের ব্যাস। তাহলে সেটা যদি হয় আমাদের পক্ষে তো এই অঙ্ক করা খুবই সহজ। এটা তো 90 ডিগ্রি হয়ে যাবে, এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, ইয়েস অর নো? এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে একটু লাইটটা হালকা করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর এইটা আমাকে, এটা হচ্ছে আলটিমেটলি এক্স ডিগ্রি, বিকজ একই বৃত্তচাপের ওপর যতগুলো বৃত্তস্থ কোণ তৈরি হবে সবই কিন্তু সেম অ্যাঙ্গেল হয়। তাহলে এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এখন এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজে এটা 40 ডিগ্রি বলে দিয়েছে, এটা এক্স ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি আছে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রে গল্পটা কি হবে? তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তিনটে কোণে, মানে এই 40 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি, এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে তোমার 40 90 হচ্ছে 130 ডিগ্রি হয়ে যাচ্ছে, প্লাস এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। সেখান থেকে তোমার এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু নিশ্চয়ই 50 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? তাহলে এটা নিশ্চয়ই, এটা ইকুয়ালস টু হচ্ছে 50 ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? ও সরি, নেক্সট কোয়েশ্চেন্স তো 8 নম্বরেরটা। 8 নম্বরটা কি বলছে? 1+4 cosec স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে এটা, এটা প্রুফ করতে হবে তোমাকে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কোসেক আর কটের রেসপেক্টে যা রাখার রাখতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে চলো, তাহলে এটা হচ্ছে 1+4 কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা, এই কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা। ঠিক আছে, একটু চেক করে নিই। ওকে ওকে, এটা প্রুফ করতে হবে, দেখি প্রুফটা করি। তাহলে এলএইচএস এটা বলে দিয়েছে। এখন দেখো কোসেক আর কটের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এটা খুব ভালো করে আমরা জানি। সেটা কি? সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে, যদি তুমি বলো এখন, এক মিনিট জিনিস বলি। ওয়ান মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা কিন্তু ইকুয়াল টু 1। আর যদি আবার যদি তার স্কোয়ারও রাখি তাতেও আমার ক্ষতি কিছু নেই, সেটা 1 স্কোয়ার 1 হয়। তাহলে 4 কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে, এটা ফর্মুলা অনুযায়ী আছে, আমি তাও একটু ভেঙে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এ স্কোয়ার -2 এ বি, আমার এটা না ভাঙলেও হয়ে যেত, বাট
তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোথাও, তাহলে সেই জন্যই আমি ভাঙলাম বেসিক্যালি। আর এটা যেরকম আছে সেরকমই থাকবে। কট স্কোয়ার থিটা, তাহলে সেখান থেকে আমরা কোসেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা প্লাস 2 কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে কোথাও না কোথাও এটা কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লেখা যায়। এটাই তো RHS বলেছে, তাই না? এটাই আমার RHS বলেছে। তো সেক্ষেত্রে অঙ্কটা এইভাবে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, এই যে ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রি কত হচ্ছে? তাহলে ফার্স্ট অফ অল আমাকে যেটা বলে দিয়েছে ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 0 বলে দিয়েছে। দেখো আমি চাইলে এই অঙ্কটা অনেক রকম ভাবে করাতে পারি, অনেক রকম ভাবেই করাতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের ওই টেকনিক দেখালে তোমরা ওরকম টেকনিকে অ্যাপ্লাই করে চলে আসবে। আমি বলবো না ওই টেকনিক ভুল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরমভাবে করাটা অনেক ক্ষেত্রে টিচাররা পছন্দ করবে না হয়তো। ঠিক আছে, আহ, ঠিক আছে, অবশ্য করতে পারো, না করার কিছু নেই, খুবই সহজ টেকনিক। ঠিক আছে, ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 0, তাই না? ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 0, তোমাকে সবার আগে দেখতে হবে ট্যান কত ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 1 হয়, একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করো। দেখো, বুদ্ধি দিয়ে যদি তুমি একটু লক্ষ্য করো, আমি যদি থিটার ভ্যালুটা 45 ডিগ্রি করি, থিটার ভ্যালুটা যদি আমরা 45 ডিগ্রি করি, লক্ষ্য করো তো কি হচ্ছে, ট্যান 40-র ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1, কারণ দুটো সেম ভ্যালু হলে তবেই কিন্তু এটা 0 আসবে। তাহলে ট্যান থিটার ভ্যালু 1 আসতে হবে, ট্যান থিটার ভ্যালু 1, কট থিটার ভ্যালুও তাহলে 1ই আসবে। ঠিক আছে, মাথায় থাকলো? ব্যাপারটা হচ্ছে এই একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যেখানে কিনা কট আর ট্যানের দুটোর ভ্যালুই সেম, তো সেটা একমাত্র হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা তো এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু 45 পেয়েই গেলাম। তোমরা ডাইরেক্ট কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে অঙ্কটাকে করতে পারো। তাহলে সেটা যদি হয়, তাহলে দেয়ার ফোর ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি, ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রি। তাহলে সেখান থেকে ট্যান থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে সেখান থেকে হচ্ছে ট্যান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। ট্যান 60-র ভ্যালু কত? √3 না? আর ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3, √3 উপরে গেল, হয়ে গেল 3। এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার? তারপরে নেক্সট কোশ্চেন, মানে 10 নম্বরের প্রশ্নটা কি বলছে, কোন লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙের ভূমির ব্যাসার্ধ কত হবে? তাহলে একটা কাজ করো, দেখো তোমরা সব সিম্বলই তো জানা আছে, তো সেক্ষেত্রে আমি আর আলাদা করে লিখতে যাব না। দেখো, কোনো লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত, সবার আগে সেটা বলো দেখিনি। মানে যদি আমরা একটা লম্ববৃত্তাকার চোঙ আঁকি, অসাধারণ চোঙটা আঁকলাম, তাহলে ওর তো একটা বেস রেডিয়াস আছে, তাই না? একটা বেস রেডিয়াস আছে, তো সেই বেস রেডিয়াসটা কত? নিশ্চয়ই আর। আর এই যে তোমার হাইটটা হচ্ছে এইচ, তোর আয়তন কি হবে? মানে আয়তনটা বলছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সাথে সমান হবে। তাহলে আয়তন কত বলো? আয়তন হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এটা ইজ ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফল কত?
2πr/h। এ তো খুবই সহজ একটা টেকনিক হয়ে গেল। πr² ডিভাইডেড বাই 2πr/h ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। ব্রেক করো, পাই কেটে গেল, এইচ কেটে গেল, তা উপরে r², নিচে r, মানে হচ্ছে r/2, এটা ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে r ইকুয়ালস টু 2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা বেস রেডিয়াস বা যেটাকে আমরা ভূমিতলের ব্যাসার্ধ হিসেবে জানবো, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, 2 সেন্টিমিটার এই হিসাবে রয়েছে। ওকে, 10টা কোশ্চেন এখানে কমপ্লিট, আর 2টো কোশ্চেন বাকি আছে। ঠিক আছে, 14 কোশ্চেন্সটা, মানে 14 কি বলি, 10-এর 11 কোশ্চেন্সটা কি বলেছে আগে দেখি সেটা। একটি নিরেট সীসার গোলকের মানে পুরোটাই সীসা রয়েছে আর কি, ব্যাস বলে দিয়েছে 14 সেন্টিমিটার। তাহলে কি বলেছে, ব্যাস বলে দিয়েছে, মানে গোলকের ব্যাস বলে দিয়েছে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কি হবে বলো তো, ব্যাসার্ধ কত হবে বলো, 7 সেন্টিমিটার। ইজি, অর্ধেক হয়ে যাবে না। গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো গোলক তৈরি করতে হবে? এ তো আয়তন ভিত্তিক প্রশ্ন। তাহলে গোলকটির আয়তন কত হবে আগে সেটা বের করো। গোলকটির আয়তন কত হচ্ছে আগে সেটা দেখো। 4 বাই, 1 মিনিট, হাতে লেখা হয়তো বুঝতে নাও পারো, 4টা বাজেভাবে লিখেছি আমি। 4/3 পাই ইন্টু 7 কিউব, এটা থাক এরকম, এত সেন্টিমিটার কিউব। এবার এই আয়তনটা দিয়ে প্রথম কথা হচ্ছে, আচ্ছা ছোট গোলক, যে প্রত্যেক যে ছোট গোলক রয়েছে, এক একটা ছোট গোলকের আয়তন কত হবে বলো তো? ও তো ব্যাসার্ধ বোধহয় বলে দিয়েছে। তাহলে এটা হচ্ছে 4/3 পাই ইন্টু 3.5 এত কিউব, এত সেন্টিমিটার কিউব একটা ছোট গোলকের আয়তন। তাহলে সুতরাং কতগুলো গোলক তৈরি করা যাবে? তাহলে গোলকের সংখ্যা কত হবে? গোলকের সংখ্যা, এ তো ডাইরেক্ট ফর্মুলা দিয়েও অঙ্কটাকে সলভ করা যায়। বড় গোলক যেটা দিয়ে তুমি ছোট গোলকগুলো তৈরি করবে তার আয়তন, ঠিক আছে, আর মানে বড় গোলকটির আয়তন ডিভাইডেড বাই একটি ছোট গোলকের আয়তন, ঠিক আছে। তাহলে বড় গোলকের আয়তন কত? 4/3 পাই ইন্টু 7 কিউব, আর এটা 4/3 পাই ইন্টু 3.5 এত কিউব। কি করবে, এই পুরোটাই কেটে যাবে। তাহলে এখান থেকে 7/3.5 তার হোল কিউব হয়ে যাচ্ছে। এ তো সোজা, 3.5 ইন্টু 2 হয় হচ্ছে 7, তাহলে 2 এর কিউব মানে কতগুলো হলো? 8টা হলো। তাহলে 8টা তুমি গোলক পেয়ে যাবে এখান থেকে। নেক্সট কোয়েশ্চেন্সটা কি বলছে? নেক্সট কোয়েশ্চেন্সটা বলছে যে 12 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 8 বছর, পরে দেখা গেল একজনের বয়স 10 বছরের জায়গায় 13 বছর ধরা হয়েছে, প্রকৃত গড় বয়স কত বলো তো? খুব ভালো প্রশ্ন। মানে ব্যাপারটা হচ্ছে 12 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 8 বছর, 12 জন ছাত্রের, তাহলে 12 জন ছাত্রের গড় বয়স কত? গড় বয়স 8 বছর। তাহলে মোট বয়স কত হবে বলো? মোট বয়স, তাহলে 8 গুণ 12, 8 বারং 96, এত বছর। এবার কি হচ্ছে, একজন ব্যক্তি রয়েছে যার মানে পরে দেখা গেল একজনের বয়স 10 বছরের জায়গায় 13 বছর লেখা হয়ে গেছে, তাহলে তাকে তো রেকটিফাই করতে হবে।
রেকটিফাই করতে হবে, তা সেক্ষেত্রে 13টাকে বাদ দিতে হবে, 10টাকে ঢোকাতে হবে। 13টাকে বাদ দাও, তাহলে সুতরাং প্রকৃত, আমি বেশি কিছু লিখছি না, প্রকৃত গড় বয়স বের করো না, আগে মোট বয়সটা বের করো। আগে মোট বয়সটা বের করো। মোট বয়স কত হচ্ছে? এটা হচ্ছে, দেখো 96 ছিল। এবার সেখানেই কিন্তু একজন ব্যক্তি যার বয়স, প্রকৃত বয়স 10 বছর, তার 13 বছর হিসাবে কিন্তু অ্যাডিশন করানো হয়েছিল। তাহলে প্রথমে তাকে মাইনাস করে দাও, আর তার যে প্রকৃত বয়সটা সেটা যোগ করে দাও। তাহলে কি হলো, 12 জনই থাকলো, তাই তো? এত বছর। তাহলে সেক্ষেত্রে 96, 96 প্লাস 10 কত হচ্ছে? 106। 106 থেকে যদি তুমি 13 বাদ দাও, 106 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 103। 103 আর 10 বাদ দিলে হচ্ছে 93 বছর, তাই তো? এত সব কিছু করার দরকারও পড়তো না। -13 প্লাস 10 মানে হচ্ছে -3। 96 থেকে 3 মাইনাস করে দিলে 93 হয়ে যায়। তো যাই হোক, এখানে 12টা কোশ্চেনই কমপ্লিট করা হয়ে গেল। তো এইভাবে আমরা আজকে এই 110 নম্বরের পেজটা কমপ্লিট করে ফেললাম। তাহলে নেক্সট ডে হচ্ছে এর পরের যে শিটটা সেটা নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই এবার থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্সের পেপারও কিন্তু আমি সলভ করা দেখাবো। ম্যারাথন সিরিজ কিন্তু ফিজিক্যাল সায়েন্সেরও বেরোতে চলেছে। তো ততক্ষণের জন্য স্টে টিউনড, অ্যান্ড আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, গুড নাইট।